আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি হিসাব বিজ্ঞান শেখার অনলাইন প্ল্যাটফর্ম অ্যাকাউন্টিং ইকুয়েশন। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি হিসাব বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পেতে চান তাহলে অবশ্যই অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো লেটস বিগান স্টার্টেড। হাই বন্ধুরা, আমি রাশেদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। শুরুতেই স্ক্রিনে দেখে নিব আজকের আলোচনা টপিকগুলো কি কি। কোনো নির্দিষ্ট দিনে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তর মধ্যে গড় মিলের কারণ অনুসন্ধান করে তা মিলকরণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের দুটি পদ্ধতি আছে। নাম্বার 1, একক জের প্রচলিত বা সনাতন পদ্ধতি। নাম্বার 2, উভয় জের সংশোধিত জের বা আধুনিক পদ্ধতি। যে পদ্ধতিতে নগদান বই বা ব্যাংক বিবরণের উদ্বৃত্ত এ দুটির মধ্যে যে কোনো একটি পক্ষকে নিয়ে অঙ্ক সমাধান করা হয় তাকে একক জের পদ্ধতি বলে। যে পদ্ধতিতে নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে নগদান বইয়ের গড় মিল যোগ বিয়োগ করা হয় এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে ব্যাংক বিবরণীর গড় মিল যোগ বিয়োগ করা হয় সে পদ্ধতিকে উভয় জের পদ্ধতি বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যাংক সমন্বয় সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নাম্বার 1, ব্যাংক সমন্বয় বিবরণী আমানতকারী বা প্রতিষ্ঠান প্রস্তুত করে থাকে। নাম্বার 2, ব্যাংক সমন্বয় বিবরণী হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়। নাম্বার 3, ব্যাংক সমন্বয় বিবরণী কোনো হিসাব খাত নয়, একটি বিবরণী মাত্র। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক কর্তৃক ব্যবহৃত এক ধরনের বিল, যেটাতে আমানতকারীর হিসাব হতে বিভিন্ন কর্তন ব্যাখ্যা করা হয়। কর্তন সমূহ: নাম্বার 1, ব্যাংক চার্জ বা সার্ভিস চার্জ। নাম্বার 2, ব্যাংক জমাতিরিক্ত সুদ। নাম্বার 3, খরচের জন্য পরিশোধ, যেমন বীমা বা ঋণের সুদ প্রদান। নাম্বার 4, দায়ের জন্য পরিশোধ, যেমন প্রদয় হিসাবকে পরিশোধ, প্রদয় বিলের জন্য পরিশোধ। ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক কর্তৃক ব্যবহৃত এক ধরনের বিল, যাতে আমানতকারীর হিসাব হতে বিভিন্ন বৃদ্ধি ব্যাখ্যা করা হয়। বৃদ্ধি সমূহ: নাম্বার 1, ব্যাংক সুদ। নাম্বার 2, ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, যেমন বিনিয়োগের সুদ, লভ্যাংশ, প্রাপ্য হিসাব হতে আদায়, প্রাপ্য বিল হতে আদায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক সমাধানের কিছু গোল্ডেন ট্রিক্স। এরকম ভালো ভালো ট্রিক্স পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক সমাধানের জন্য আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে: নাম্বার 1, ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কে আমরা দুটি পক্ষ পাবো। নাম্বার 1, আমানতকারী বা প্রতিষ্ঠান। নাম্বার 2, ব্যাংক। নাম্বার 2, নগদান বই দিয়ে প্রতিষ্ঠানকে বোঝায় এবং পাস বই বা ব্যাংক বিবরণী দিয়ে ব্যাংককে বোঝায়। নাম্বার 3, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এবং পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দিয়ে প্রতিষ্ঠানকে বোঝায়। পক্ষান্তরে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এবং পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে ব্যাংককে বোঝায়। নাম্বার 4, প্রতিষ্ঠান কোনো এন্ট্রি ডেবিট করলে এবং ব্যাংক কোনো এন্ট্রি ক্রেডিট করলে অর্থের পরিমাণ বৃদ্ধি পায়। পক্ষান্তরে প্রতিষ্ঠান কোনো এন্ট্রি ক্রেডিট করলে এবং ব্যাংক কোনো এন্ট্রি ডেবিট করলে অর্থের পরিমাণ হ্রাস পায়। নাম্বার 5, ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কে আমরা দুই ধরনের চেক দেখতে পাবো। নাম্বার 1, ইস্যুকৃত বা বকেয়া চেক, যা ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ করতে হয়। ইস্যুকৃত বা বকেয়া চেকের জন্য
ব্যাংক হিসাব হ্রাস পায়। নাম্বার 2, আদায়কৃত বা প্রাপ্ত চেক। প্রাপ্য হিসাব থেকে বা দেনাদার থেকে আদায়কৃত চেক পাওয়া যায়। আদায়কৃত বা প্রাপ্ত চেকের জন্য ব্যাংক হিসাব বৃদ্ধি পায়। নাম্বার 6, ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক সমাধানের জন্য আমাদের প্রথমেই দেখতে হবে দুটো পক্ষের মধ্যে কোন পক্ষটি অঙ্কে নেই। যে পক্ষটি অঙ্কে থাকবে না, অর্থাৎ প্রতিষ্ঠান বা ব্যাংকের মধ্যে যে পক্ষটি অঙ্কে থাকবে না, তাকে দেখে আমাদের অঙ্ক সমাধান করতে হবে। প্রতিটি এন্ট্রির জন্য ওই পক্ষটি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে তা দেখতে হবে। বৃদ্ধি পেলে আমরা যোগ করব এবং হ্রাস পেলে আমরা বিয়োগ করব। যদি অঙ্কের মধ্যে দুটি পক্ষের উদ্ধৃতই দেয়া থাকে, অর্থাৎ প্রতিষ্ঠান এবং ব্যাংক দুটির উদ্ধৃতই দেয়া থাকে, তবে যে কোনো একটি পক্ষের উদ্ধৃত ধরে আমরা যদি অঙ্ক শুরু করি, তবে তা অপর পক্ষের উদ্ধৃতের সাথে মিলে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে একটু কথা বলতে চাই। দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটি দেখতে পেয়েছি, ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভয়ভীতি কাজ করে। এই অঙ্কটি শিক্ষার্থী বন্ধুরা কিভাবে সমাধান করবে এই জিনিসটি বুঝতে পারে না। আশা করছি আজকের ক্লাসটি দেখার পরে ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তোমাদের ভীতি অনেকাংশেই কমে যাবে। ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক সমাধানের জন্য আমাদেরকে তিনটি জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে। নাম্বার 1, যদি এন্ট্রির কাজ সম্পন্ন হয়, তবে বৃদ্ধি পেলে যোগ করব এবং হ্রাস পেলে বিয়োগ করব। নাম্বার 2, যদি এন্ট্রির কাজ সম্পন্ন না হয়। আমরা সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক সমাধানের ক্ষেত্রে এই এন্ট্রিটি বেশি দেখতে পাবো, অর্থাৎ এন্ট্রির কাজ সম্পন্ন হয়নি। যদি কোনো এন্ট্রির কাজ সম্পন্ন না হয়, তাহলে দেখতে হবে এন্ট্রির কাজ সম্পন্ন হলে কি হতো, অর্থের পরিমাণ বৃদ্ধি পেত না হ্রাস পেত। যদি কাজটি সম্পন্ন হলে বৃদ্ধি পায়, তাহলে আমরা হ্রাস করব, আর যদি কাজটি সম্পন্ন হলে হ্রাস পায়, তাহলে আমরা বৃদ্ধি করব। বিকজ অফ এন্ট্রির কাজ সম্পন্ন না হওয়ার কারণে আমাদের উল্টো কাজ করতে হবে। নাম্বার 3, যদি কোনো এন্ট্রির জন্য প্রতিষ্ঠান বা ব্যাংক উভয় পক্ষ সঠিকভাবে হিসাবরক্ষণ করে থাকে, তাহলে এই এন্ট্রির জন্য আর কোনো কাজ করতে হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটি আপনাদের কতটুকু কাজে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোনো সমস্যা বা জিজ্ঞাসা আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।